বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এবার একটা দারুণ সুন্দর জায়গায় আমরা সবাই বেড়াতে এসেছি, কিন্তু সেখানে যাওয়ার আগে উত্তরবঙ্গের খুব পরিচিত একটা জায়গায় আমরা গিয়েছিলাম। তবে এবার সেখানে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। বছরে একবারই এখানে এই প্রাচীন ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হয়। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে আমি কুচবিহারের রাসমেলার কথা বলছি। কুচবিহার হলো পশ্চিমবঙ্গের জেলা সদর ও একটি গুরুত্বপূর্ণ শহর। কুচবিহারের উত্তর পূর্বে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ। কোচ রাজারা এখানে ভ্রমণ বা বিহার করতেন বলে এর নাম কুচবিহার। 1949 সালের 28শে আগস্টের আগে পর্যন্ত কুচবিহারের রাজা এই রাজ্য শাসন করতেন, যিনি ব্রিটিশ সরকারের অধীনে সামন্ত শাসক ছিলেন। 1949 সালে একটি চুক্তির মাধ্যমে কুচবিহারের রাজা রাজ্যটির সম্পূর্ণ কর্তৃত্ব এবং ক্ষমতা ভারত সরকারকে অর্পণ করেন। এরপর কুচবিহারকে পশ্চিমবঙ্গের সাথে এক করে দেওয়া হয়। তবে কুচবিহারের মানুষজন আজও রাজপরিবারের গৌরবময় অতীতকে সযত্নে অন্তরে ধারণ করে রেখেছেন। পরিচিত পুরনো এই শহরটাকে দেখে মনটা ভালো হয়ে গেল। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বিখ্যাত মদনমোহন মন্দিরে। কোচ বংশের রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1885 সাল থেকে 1889 সাল পর্যন্ত এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের প্রধান দেবতাই হলেন মদনমোহন। প্রধান গর্ভগৃহে রাধার কোনো মূর্তি নেই। মদনমোহনের মূর্তিটি একা, যা বেশিরভাগ রাধাকৃষ্ণ মন্দিরের তুলনায় একটি অনন্য বৈশিষ্ট্য। মদনমোহন ছাড়াও এখানে অন্যান্য দেবতাদের মধ্যে রয়েছেন মা কালী, মা তারা এবং মা ভবানী। এই রাস পূজা উপলক্ষে কুচবিহারের রাসমেলার পাশাপাশি ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসবও অনুষ্ঠিত হয়। আমরা সকালে যখন গিয়েছিলাম তখন মন্দিরে পুজো হচ্ছিল। আমরাও পুজো দিলাম। সকাল বলেই অত মারাত্মক ভিড় তখনও শুরু হয়নি। এখানে রাসচক্র রয়েছে। রাসচক্র হলো কুচবিহারের রাসমেলার সময় নির্মিত একটি কাঠামো, যা ভগবান মদনমোহনের সম্মানে অনুষ্ঠিত হয়। ধর্মনিরপেক্ষতার প্রতীক এই রাসচক্রটি রাসদণ্ডের উপরে নির্মিত। 3 প্রজন্ম ধরে ঘুঘুমারি এলাকার মুসলিম কারিগরেরা প্রতি বছর এই রাসচক্রটি নির্মাণ করেন। রাসদণ্ডটির চারদিকে কাঠের খুঁটি, বাঁশ এবং রঙিন কাগজ দিয়ে একটি কাঠামো তৈরি করা হয়। রাসমেলার সময় সমস্ত ভক্তরা এবং দর্শনার্থীরা রাসচক্র ঘোরানোর জন্য মদনমোহন মন্দিরে যান। এটি ঘোরালে জীবনে পরম আনন্দ এবং সুখ শান্তি পাওয়া যায় বলে তারা বিশ্বাস করেন। আমরাও সকলের সঙ্গে একসাথে এই রাসচক্র ঘুরিয়েছিলাম। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ধর্মীয় প্রতীক রাসচক্রের নকশায় লক্ষ্য করা যায়। এর অর্ধ নলাকার কাঠামো বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের আদলে তৈরি এবং হিন্দু দেবদেবী এবং নকশাগুলো রাসচক্রকে চারদিকে অলঙ্কৃত করে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছে। এই মেলা যে সকলের, সর্বধর্মের মানুষের, সেই বার্তা বহন করে এই রাসমেলা। এখানকার আরেকটি প্রধান আকর্ষণ হলো পুতনা রাক্ষসীর 15 ফুট উঁচু একটি মূর্তি। এটি প্রতি বছর তৈরি করা হয়। ডালপালা এবং মাটি দিয়ে তৈরি এই মূর্তি প্রতি বছর তৈরি করে আবার ভেঙে ফেলা হয়। মূর্তিটি মন্দের ওপরে ভালোর, অন্যায়ের ওপরে ন্যায়ের এবং অধর্মের ওপরে ধর্মের জয়ের প্রতীক। মন্দিরের চারপাশ বিভিন্ন মূর্তি দিয়ে সাজিয়ে নানান ঐতিহাসিক কাহিনীর বর্ণনা করা হয়েছে।
শহরের দুর্গাপুজোগুলোর মধ্যে যেই প্রতিমাটি সবচেয়ে সেরা হয়, সেই প্রতিমাটি প্রতি বছর এখানে সযত্নে রাখা হয়। 1812 সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ রাস পূর্ণিমায় এই মেলাটি প্রথম শুরু করেছিলেন। রাজপরিবারের সময় মেলাটি 1 মাসেরও বেশি ধরে অনুষ্ঠিত হতো, তবে এখন 15 দিন ধরে এই মেলাটি চলে। এই মেলা যে সকলের, সর্বধর্মের মানুষের, সেই বার্তা বহন করে এই রাসমেলা। এই মেলায় নানা রকম খাবার দাবারের স্টল, হস্তশিল্পের স্টল, বইয়ের স্টল, গৃহস্থলীর জিনিসপত্রের স্টল, পোশাক আশাকের দোকান রয়েছে। উত্তরবঙ্গের ভেটাগুড়ির মুচমুচে জিলিপি এই মেলায় খুব বিখ্যাত। মেলাতে সেই জিলিপি স্টল থাকে। এছাড়াও নানা রকম পিঠেরও স্টল থাকে। এত রঙিন এবং বৈচিত্র্যপূর্ণ মেলা ভারতবর্ষের খুব কম জায়গাতেই হয়। কুচবিহার রাজবাড়ির কাছে অবস্থিত সাগরদিঘি হলো এখানকার সবচেয়ে বড় ম্যানমেড লেক। এটি শহরের অন্যতম আকর্ষণ। সাগরদিঘি তার অপরিসীম সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। এছাড়া এই দিঘি বিভিন্ন পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল। অনেক কাল আগে দেখা দিঘিটা দেখে মনটা ভরে গেল। অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। সাগরদিঘি থেকে আমরা চলে এসেছিলাম কুচবিহার রাজবাড়িতে, যার অন্য নাম ভিক্টর জুবিলি প্যালেস। কুচবিহারের এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। এই রাজবাড়ি পুরোটাই ইট দিয়ে তৈরি করা হয়েছিল। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, গেস্ট রুম, ডাইনিং রুম সহ মোট 24টি কক্ষ রয়েছে। আর দোতলায় 15টি শোবার ঘর, 3টি বৈঠকখানা, একটি তোষাখানা এবং 11টি স্নানঘর সহ 40টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের ঘরগুলোতে রাজা রানী থাকতেন। দোতলায় নাচঘরও ছিল বলে শুনলাম। এই প্রাসাদে একাধিক সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো কোনোটি কাঠের, কোনোটি লোহার। সামনের বারান্দা লাগোয়া অপূর্ব সুন্দর পৌটিকো। চারদিকে চোখ জোড়ানো সুন্দর বাগান রয়েছে। জয়পুরের মহারানী গায়ত্রী দেবী এই কোচ রাজবংশেরই রাজকন্যা ছিলেন। গোটা রাজপ্রাসাদ জুড়ে মেহগনি কাঠের আসবাবপত্র রয়েছে। রাজবাড়ির ভেতরে ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই ভেতরের কোনো ছবিই তোলা যায়নি। কুচবিহার রাজবাড়ি দেখার পরে সবশেষে আমরা চলে গিয়েছিলাম সিকিয়াঝোড়ায়। ঢোকার পরে একটা কাঠের হ্যাঙ্গিং ব্রিজ চোখে পড়ল। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ভেতরেই ছোট্ট নদী এই সিকিয়াঝোড়া। উত্তরবঙ্গের মোহময়ী প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় যদি আপনি কাটাতে চান, তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। একটু এগোতেই সামনে একটা ছোট অ্যামিউজমেন্ট পার্ক দেখলাম। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে ঢোকার সময় এন্ট্রি ফি 20 টাকা, আর বোটিং করতে গেলে জনপ্রতি 60 টাকা। তবে এখানে বোটিং এর অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। অনেকেই এই সিকিয়াঝোড়াকে ডুয়ার্সের অ্যামাজন বলে থাকেন। জীবনে অ্যামাজন যেতে পারবো কিনা কখনো জানি না, তাই এখানে এসে দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটল।
যত ভেতরে নৌকো ঢুকছে জঙ্গল তত ঘন হচ্ছে। শুধু নানা রকম পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। শুনলাম এখানে যখন তখন হাতির দল জল খেতে বেরোতে পারে। আমরা অবশ্য হাতির পাল দেখতে পাইনি, তবে মাঝি ভাই বলল তাদের দেখা না পাওয়াই ভালো, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। সিকিয়াঝোড়াতে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট নৌকা বিহার করা যায়। এই নৌকা বিহার করতে করতে জন্তুদের দেখতে পাওয়ার উত্তেজনায় কখন যে সময়টা পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। আমাদের এই বোট রাইড শেষ হতে হতে মোটামুটি সূর্য অস্তাচলে গেল, সন্ধে হয়ে এসেছে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। কাল সকালে আমরা খুব সুন্দর আমাদের এক প্রতিবেশী রাষ্ট্রে বেড়াতে যাব। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, পর্বগুলো একদম মিস করবেন না। আজকের পর্ব কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।